তাহলে ডেফিনেশন গুলো দেখছিলাম, ডেফিনেশন দিয়ে যদি বলি, কিউ হচ্ছে অর্ডার কোয়ান্টিটি। এটা একটু নোট রাখতে পারো জিনিসগুলো। কিউ হচ্ছে অর্ডার কোয়ান্টিটি, ক্যাপিটাল ডি এটা হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড, কিউ হচ্ছে অর্ডার কোয়ান্টিটি বা লট কোয়ান্টিটিও বলতে পারি, ডি হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড, মানে কোনো একটা আইটেম, যেহেতু আমরা একটা আইটেম নিয়েই ক্যালকুলেশন করব, অ্যাজাম্পশনের মধ্যে ছিল, তাহলে ক্যাপিটাল ডি হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড অফ দ্যাট আইটেম, যে আইটেমটা নিয়ে আমরা ক্যালকুলেশন করতেছি। এবং আরেকটা অ্যাজাম্পশন ছিল যে অ্যানুয়াল ডিমান্ড অফ দ্য আইটেম ইজ নোন, তার মানে এই ক্যাপিটাল ডিটা আমাদের জানা থাকবে। আরেকটা টার্ম থাকবে ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল এইচ এটাকে বলে হোল্ডিং কস্ট। তো ক্যাপিটাল এইচটা ডিরেক্টলি এটা ইউনিট ছিল এরকম, মনে করে দেখো ডেফিনেশনে ছিল যে কোনো একটা আইটেমকে 1 বছর স্টক করে রাখতে যে কস্টিং, তাহলে এর ইউনিটটা হবে এরকম, ডলার পার ইউনিট পার ইয়ার। মানে একটা ইউনিটকে 1 বছর হোল্ড করে রাখতে বা স্টক করে রাখতে যে কস্টিং, সেটাকে বলা হচ্ছে হোল্ডিং কস্ট। তাহলে এইচটাকে আমরা হোল্ডিং কস্ট অথবা ক্যারিং কস্ট বলতে পারি। এটা ডিরেক্টলি কোশ্চেনে থাকতে পারে, অথবা এইটা এইভাবে এই ফরম্যাটে থাকতে পারে। এই ফরম্যাটটা মানে হচ্ছে এইচ ইন্টু সি। এইচটা হচ্ছে একটা পার্সেন্টেজ, আর সিটা হচ্ছে একটা প্রোডাক্ট প্রাইস। যেমন যদি আমরা এরকম বলি যে ধরো এটা আসলে ক্যালকুলেশন করাটা তো খুবই ডিফিকাল্ট, যে প্রত্যেকটা আইটেমের জন্য প্রত্যেকটা আইটেমকে আলাদা আলাদাভাবে স্টক করে রাখতে কি পরিমাণ কস্টিং হবে। এই কারণে এইটা ওইটার সেলিং প্রাইসের একটা পার্সেন্টেজ হিসাবে হোল্ডিং কস্ট অনেক সময় ক্যালকুলেশন ইউজ করা হয়। তো দেখা যায় যে কোনো একটা ফ্যাক্টরির ক্ষেত্রে প্রথম হোল্ড যে কোনো একটা বছরের জন্য হোল্ডিং কস্টের ক্যালকুলেশনটা করে ওই বছরের প্রোডাক্টের প্রোডাক্টের পার ইউনিটের কিরকম কস্টিং আছে ওটা একটা স্ট্যান্ডার্ড ধরে নেয়, তারপর সেই পার্সেন্টেজটাই পরবর্তীতে ইউজ করে। আরেকটা টার্ম হচ্ছে এস, এটাকে আমরা বলতে পারি সেট আপ কস্ট অথবা হচ্ছে অর্ডারিং কস্ট। এই যে মার্চেন্ডাইজারদের কথা গতকালকে বলছিলাম যে মার্চেন্ডাইজার অর্ডার রিসিভ করবে, এরপর অর্ডারটা প্রোডাকশনের কাছে দিবে আর কি। তাহলে দ্য কস্ট অফ অর্ডারিং অ্যান্ড রিসিভিং অ্যান অর্ডার। আর সেট আপ কস্ট তার মানে অর্ডারিং কস্ট অথবা সেট আপ কস্ট, তার মানে এটার ইউনিট হবে হচ্ছে ডলার পার অর্ডার অথবা ডলার পার সেট আপ। এখন দেখো একটা ইউনিটের, তাহলে যদি আমরা এরকম বলি, একটা ইউনিটের জন্য হোল্ডিং কস্ট এই যে এইচ, একটা ইউনিটের হোল্ডিং কস্ট হচ্ছে এইচ। তাহলে এভারেজ আমাদের ইনভেন্টরিতে থাকতেছে, এই যে যেদিন আমরা অর্ডার রিসিভ করি সেদিন থাকতেছে ম্যাক্সিমাম কিউ, যেদিন পরবর্তী অর্ডার রিসিভ করার ঠিক আগ মুহূর্তে থাকতেছে 0, তাহলে এভারেজ থাকতেছে হচ্ছে কিউ/2। কিউ/2টা হচ্ছে এভারেজ ইনভেন্টরি। তাহলে এভারেজ ওই আইটেমটা কিউ/2 ইউনিট হোল্ডিং করার জন্য কস্ট হবে কিউ/2 ইন্টু এইচ। ক্লিয়ার? আরেকটা হচ্ছে ধরো কোনো একটা প্রোডাক্ট যদি বছরে 2400 পিস কোয়ান্টিটি রিকোয়ারমেন্ট হয়, একবারে যদি 400 পিস করে অর্ডার করা হয়, বছরে যদি 2400 পিস রিকোয়ার্ড কোয়ান্টিটি হয়, একবারে যদি 400 পিস করে অর্ডার করা হয়, বছরে কয়বার অর্ডার করতে হবে? ছয়বার স্যার। তাহলে দেখো একবারে অর্ডার করতেছে কিউ পরিমাণ,
আর বছরের রিকোয়ারমেন্ট হচ্ছে 2400, মানে ডি। তাহলে এটা যদি 2400 বলি আর এটা যদি 400 বলি, এই যে যদি একবারে অর্ডার কোয়ান্টিটি যদি 400 বলি একবারে, তাহলে অর্ডার করতে হচ্ছে 2400 ভাগ 4, মানে ডি বাই কিউ বার 6 বার। তাহলে এভাবে আমরা বলতে পারি নাম্বার অফ অর্ডারস পার ইয়ার, এটাকে আমরা বলতে পারি ডি বাই কিউ। তোমাদের ক্যালকুলেশন অনুযায়ী বললাম। তাহলে একটা ইউনিটকে যদি, মানে একটা অর্ডারের জন্য যে কস্ট, যে অর্ডারিং কস্ট যেটা বললাম, দেখো ডলার পার অর্ডার এস, তাহলে একটা অর্ডারের কস্ট হচ্ছে এস। যেহেতু বছরের টোটাল অর্ডার হবে ডি বাই কিউ বার, ডি বাই কিউ বার যেহেতু অর্ডারের কস্টিং হবে, তাহলে ডি বাই কিউ বার অর্ডারের জন্য কস্টিং হবে ডি বাই কিউ ইন্টু এস। এখন যদি আমরা একটা গ্রাফ, তার মানে টোটাল কস্ট, কোন একটা অর্ডারের টোটাল কস্ট, তাহলে এরকম বলতে পারি যে একটা হচ্ছে অ্যানুয়াল হোল্ডিং কস্ট কিউ বাই টু এইচ প্লাস হচ্ছে অ্যানুয়াল অর্ডারিং কস্ট ডি বাই কিউ ইন্টু এস। আমরা একটু সবাই খাতা কলম একটু হাতে নাও, তাহলে একটা জিনিস একটু ক্যালকুলেশন করতে হবে। যদি আমরা এটা গ্রাফিক্যাল ভাবে দেখি, এক্স এক্সিস হচ্ছে কোয়ান্টিটি, ওয়াই এক্সিস হচ্ছে টোটাল কস্ট। তাহলে টোটাল কস্টের গ্রাফটা ড্র করা যায়। সোয়াইপ তো সাপ্লাই চেনের কোর্সে করার কথা। স্যার এইটার গ্রাফটা মনে হয় করি নাই। স্যার এভারেজ কোয়ান্টিটিটা করছিলাম, কিন্তু দুইটা স্যার একসাথে করে গ্রাফটা কিভাবে করতে হবে এটা করি নাই। তাহলে যদি আলাদা আলাদা ভাবে দেখি, দেখো এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এই প্রথম যে টার্মটুকু এইটুকু যদি দেখো, স্যার একটা মনে হচ্ছে ইসের মতো স্যার, ওটা মানে কনকেভ, ওই যে এটা হচ্ছে ওয়াই, আর এইটা কিউটা যদি এক্স, যদি এক্স এক্সিস কিউ, তাহলে এই অংশটাকে আমরা এইভাবে লিখতে পারি, যদি সাজায় এইভাবে লিখি এইচ বাই টু ইন্টু কিউ হিসাবে লিখতে পারি। তাহলে এক্স এক্সিস হচ্ছে এইটা এক্স, আর টোটাল কস্ট হচ্ছে ওয়াই, তাহলে এই অংশটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, স্যার এই যে এরকম একটা কার্ভ হবে স্যার। ওয়াই ইকুয়াল টু এরকম একটা কার্ভ হবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাহলে যেটা ওয়াই ইকুয়াল টু এম এক্স এর গ্রাফটা কিরকম হবে, স্ট্রেট লাইন হবে, তাই অরিজিন দিয়ে যাবে এবং একটা স্ট্রেট লাইন হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি কিউ বাই টু এইচ। পরের অংশটার জন্য দেখো, পরের অংশে ডিএসটা হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু হচ্ছে অন বাই কিউ। তার মানে কিউ যদি ইনক্রিজ করে, এই যে প্রথম অংশে কিউ যদি ইনক্রিজ করে তাহলে কস্টিং বেড়ে যাবে, আর পরের অংশে কিউ যদি ইনক্রিজ করে তাহলে কস্টিং কমে যাবে। কিউ যত কমবে তত কস্টিংটা এরকম কমতে থাকবে, কিউ যত বাড়বে কস্টিং কমতে থাকবে। তাহলে দুইটা যে কোনো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, এইখানে কস্টিংটা সবচেয়ে মিনিমাম হবে। এখন যেহেতু এইচ বাই টু কিউ প্লাস ডিএস বাই ওয়ান বাই কিউ, ডিএস বাই কিউ, এইটাকে যদি দুইটাকে অ্যাড করা হয়, তাহলে এই কস্টিং আর এই কস্টিং দুইটা মিলে উপরের একটা কস্টিং হবে। এরকম ভাবে কস্টিং গুলো অ্যাড করে এই পয়েন্টেই সবচেয়ে মিনিমাম একটা কস্ট পাওয়া যাবে। এই পয়েন্টের যে মিনিমাম যে কস্টিংটা, এই কস্টিংটাকে আমরা বলি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিভ কস্টিং। এখন তোমরা ইন্টারমিডিয়েটে লঘুমান, গুরুমান, ম্যাক্সিমাম, মিনিমাম করছিলা, মনে পড়ে? ম্যাক্সিমাম মিনিমাম
ভ্যালু কখন হয়? যখন ফার্স্ট ডেরিভেটিভের মান 0 হয়। 0 হয়। তাহলে তোমরা এই- এই যে পয়েন্টে কস্টিংটা সবচেয়ে কম, এই যে পয়েন্ট এখানে কস্টিংটা কম, তাহলে এইখানে ফার্স্ট ডেরিভেটিভের মানটা যদি 0 হয়, তাহলে আমরা এই পয়েন্টটা বের করতে পারবো না। কোন পয়েন্টে কস্টিংটা কম হবে? যে পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভের মান 0। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ এখানে এক্স এক্সিস মানে ডি বাই ডি এক্স, মানে ডি বাই ডি কিউ, এটাকে ডিফারেন্সিয়েশন করো টোটাল ওয়াই রেসপেক্টে, ডি বাই ডি কিউ ইন্টু টিসি, এইটাকে ভ্যালু 0 ধরে তোমরা কিউ এর ভ্যালুটা সবাই বের করো। কিউ এর রেসপেক্টে টোটাল কস্ট যেটা কিউ বাই টু এইচ প্লাস ডিএস বাই কিউ, এইটাকে তোমরা ডিফারেন্সিয়েশন করে 0 ধরো, সেই ডিফারেন্সিয়েশন করে 0 ধরে কিউ এর ভ্যালু বের করো। তুবা বুঝতে পারছো? কিউ এর ভ্যালু কি √2ds/h? হ্যাঁ, যে জি স্যার। করছো সে এখানে তাহলে অ্যানোটেট করে এটা করে দাও। তাহলে কিউ ইকুয়াল টু হচ্ছে, সাইড চেঞ্জ করা হয়, কিউ ইকুয়াল টু √2ds/h। আচ্ছা, ও যেটা করছে এতটুকু বুঝতে সমস্যা আছে কিনা কারো? কিউ কে ডিফারেন্সিয়েট করলে 1 আর স্যার সেমই আসছে স্যার। সেমই আসছে তাই না? হ্যাঁ। আর 1/q কে ডিফারেন্সিয়েট করলে -1/q²। তো এটাকে জাস্ট সাইড চেঞ্জ করলে √2ds/h। আচ্ছা, এরপরে এটা দেখো আরেকটা ভাবে যদি আমরা করি,
আমাদের গ্রাফটা ছিল এরকম যে অরিজিন থেকে এরকম ছিল আর একটা ছিল এরকম। তাহলে এই দুই পয়েন্টে এটি দুইটা ইন্টারসেক্ট করতেছে। দুইটা যেহেতু ইন্টারসেক্ট করতেছে, একটু আগে যেটা করা হলো ডিফারেন্সিয়েশন করে, এটা হচ্ছে আসল ভ্যালুটা আর কি। কারণ মূল যে গ্রাফটা হবে, এই গ্রাফে তো আলটিমেটলি কোথাও ইন্টারসেকশন নাই। তাও আমরা বলতে পারি যে এই পয়েন্টে আলটিমেটলি দুইটা কস্ট সমান। নিচের গ্রাফ দেখে বোঝা যাচ্ছে যে এই পয়েন্টটাতে দুইটা কস্ট সমান। দুইটা কস্ট সমান মানে তাহলে আমরা ডিএস বাই কিউ, এইটা সমান ছিল হচ্ছে কিউ বাই 2 ইন্টু এইচ। গ্রাফ দেখে বোঝা যাচ্ছে দুইটা সমান। তাহলে জাস্ট যদি এরকম করি, টুটাকে উপরে নিয়ে যাই, টু ডিএস ডিভাইড বাই এইচ ইকুয়াল টু হচ্ছে কিউ স্কোয়ার। তাহলে কিউ সমান হবে রুট ওভার টু ডিএস বাই এইচ। তাহলে অ্যানুয়াল হোল্ডিং কস্ট কে আমরা বলতে পারি এভারেজ সাইকেল ইনভেন্টরি মানে কিউ বাই 2 ইন্টু ইউনিট হোল্ডিং কস্ট মানে এইচ। অ্যানুয়াল অর্ডারিং কস্ট হচ্ছে নাম্বার অফ অর্ডারস পার ইয়ার ডি বাই কিউ ইন্টু অর্ডারিং অর সেট আপ কস্ট। তাহলে টোটাল কস্ট হবে অ্যানুয়াল হোল্ডিং কস্ট আর হচ্ছে অ্যানুয়াল অর্ডারিং কস্ট বা সেট আপ কস্ট। এর সাথে আরেকটা কস্ট হয়, সেটা হচ্ছে যে পারচেস প্রাইস থাকবে। পরবর্তীতে ফর্মুলাটা মডিফাই হয়ে পারচেস প্রাইসটা অ্যাড হবে। তাহলে টোটাল কস্টের ইকুয়েশন ছিল কিউ বাই 2h প্লাস ডি বাই কিউ ইন্টু এস। এরপরে গ্রাফ ছিল এরকম, টোটাল কস্টের গ্রাফটা একটা ইউ শেপড কার্ভ। তাহলে এই যে কোয়ান্টিটি, যে কোয়ান্টিটিতে যে কোয়ান্টিটির জন্য মানে যে কিউর জন্য রুট ওভার 2 DSBH, এই কোয়ান্টিটির জন্য কস্টিংটা সবচেয়ে কম হবে। তাহলে সেই যে কস্টিংটা হবে, সেই কস্টিংটাকে আমরা লোয়েস্ট কস্ট বলতে পারি। আর যে কোয়ান্টিটির জন্য হবে তাকে আমরা অপটিমাম অর্ডার কোয়ান্টিটি অথবা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বলতে পারি। তাহলে কিউ অপটিমাম অথবা ইও কিউ রুট ওভার 2 DSBH, তাহলে 2 ইন্টু অ্যানুয়াল ডিমান্ড ইন্টু অর্ডারিং অর সেট আপ কস্ট ডিভাইডেড বাই অ্যানুয়াল হোল্ডিং কস্ট। আরেকটা হচ্ছে যে কন্টিনিউয়াস রিভিউ সিস্টেম। আমরা যেটা করলাম এটাকে আচ্ছা অ্যানোটেশন মোছা যায় কিভাবে, মানে এটাকে কাটবো কিভাবে? স্যার ওইখানে অ্যানোটেটের মধ্যে একটা বিন অপশন আছে আর কি, ডিলিট অপশন আছে। পার্টিসিপেন্ট আপনার অ্যানোটেশনও কাটতে পারবেন, আবার যে লিখছে তারটাও কাটতে পারবেন। ভিউয়ার্স অ্যানোটেশন। আচ্ছা, তাহলে দেখো এই ইওকিউ যে সিস্টেমটা, এটাকে আমরা কন্টিনিউয়াস রিভিউ সিস্টেম বলতে পারি, কারণ পারপিচুয়াল সিস্টেম বা কন্টিনিউয়াস রিভিউ সিস্টেম। এখানে একটা রিঅর্ডার পয়েন্ট থাকে এবং ফিক্সড অর্ডার কোয়ান্টিটি সিস্টেম। মানে এর আহ, বৈশিষ্ট্যগুলো যদি বলি, একটা রিঅর্ডার পয়েন্ট থাকে। রিঅর্ডার পয়েন্টের ফর্মুলা লাস্ট ক্লাসে বলছিলাম ডি বার ইন্টু এল প্লাস হচ্ছে সেফটি স্টক, এরকম বলছিলাম রিঅর্ডার পয়েন্টের ফর্মুলা। আর ফিক্সড অর্ডার কোয়ান্টিটি তার মানে কিউ, কিউ কোয়ান্টিটিতে মানে কিউ অপটিমাম কোয়ান্টিটি বা ইও কিউতে রুট ওভার 2 DS/H, এই কোয়ান্টিটিতে আমাদের অর্ডার করতে হবে। তাহলে কোয়ান্টিটি হচ্ছে ফিক্সড কিউ সিস্টেমে, আর রিঅর্ডার পয়েন্ট হচ্ছে ডি বার এল প্লাস সেফটি স্টক। ফর ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড আইটেম, এটা অন্য আইটেমের সাথে একসাথে ক্যালকুলেট করা যাবে না, এজাম্পশনের মধ্যে ছিল। আর এটা হচ্ছে ইনভেন্টরি পজিশন, কোন একটা নির্দিষ্ট সময় ইনভেন্টরি কি পরিমাণ থাকবে সেটাকে আমরা আইপি দ্বারা মানে এক্সপ্রেস করা হয়। ইনক্লুডস, আইপি এর ভিতরে থাকবে স্কেডিউল রিসিপ্ট, অন হ্যান্ড ইনভেন্টরি আর হচ্ছে ব্যাক অর্ডার। তো ইনভেন্টরি পজিশনের ফর্মুলা হচ্ছে অন হ্যান্ড ইনভেন্টরি মানে এখন স্টকে কি পরিমাণ আছে। স্কেডিউল রিসিপ্ট মানে হচ্ছে আমি আমার সাপ্লায়ারকে অর্ডার করছি কিন্তু সাপ্লায়ার এখনো ডেলিভারি দেয় নাই, কিন্তু ডেলিভারি দিবে। মানে আমার অর্ডার করা হয়ে গেছে কিন্তু সাপ্লায়ার এখনো ডেলিভারি দেয়নি, ডেলিভারি দিবে, এটাকে আমরা বলি স্কেডিউল রিসিপ্ট। মাইনাস হচ্ছে ব্যাক অর্ডার, আমার কাস্টমার আমাকে অর্ডার করছে, আমি ডেলিভারি দিয়ে দিব, এরকম এটাকে আমরা বলতেছি ব্যাক অর্ডার। তাহলে এরকম হইতে পারে যে কোনো একটা পজিশনে আমার এখানে আছে হচ্ছে
100 ইউনিট আছে, আমি সাপ্লায়ারের কাছে অর্ডার করছি হচ্ছে 30 ইউনিট, আর কাস্টমার আমার কাছে অর্ডার করছে 40 ইউনিট, তাহলে আমার স্টকে এখন আছে 90 ইউনিট। এইটা ইম্পর্টেন্ট কেন, ইনভেন্টরি পজিশনটা ক্যালকুলেট করা ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে যেটা আমি দিয়ে দিব বা যেটা আমি পাবো ওইটাকে ধরে ক্যালকুলেশন না করলে দেখা গেল যে এরকম হইতে পারে আমার কাছে 100 ইউনিট আছে, আমি আবার আহ, ধরো 500 ইউনিট অর্ডার করলাম, তো এখন আমার ইনভেন্টরি পজিশন হচ্ছে 600 ইউনিট। এই 600 ইউনিট যদি হাতে থাকে তাহলে তো আমার অর্ডার করতে হবে না। এখন এই 500 ইউনিট আসার আগেই ধরো এই 100টা কমে 50 হয়েছে, তখন আমার সাথে যে কাজ করে আমার টিমে আরেকজন মনে করলো 50 ইউনিট আছে, তাহলে আমি আবার আরেকটা অর্ডার করে দিই, সে আবার অর্ডার করে দিল। তো ইনভেন্টরি পজিশন যখন ক্যালকুলেশন করে ইনভেন্টরিটা কন্ট্রোল করা হবে, তখন দেখা যাবে যে এই ইনফরমেশনের ক্লিয়ারিটি থাকবে। এটা যদি গ্রাফিক্যাল ভাবে দেখি, উম, এইটা ধরো ওই যে জিরো কোয়ান্টিটি, জিরো টাইম, কোন একটা অর্ডার রিসিভ করলাম, এটা ধরো অর্ডার কোয়ান্টিটি কিউ, এখান থেকে আস্তে আস্তে কিউর পরিমাণটা কমে যাচ্ছে, তাহলে অন হ্যান্ডের পরিমাণ কমে যাচ্ছে। এই যে এই লাইনটা হচ্ছে অন হ্যান্ডের লাইন কমে যাচ্ছে, কমে যেয়ে মানে ইউজের লাইন আর কি, ইউজ হচ্ছে, অন হ্যান্ডের পরিমাণ কমে যাচ্ছে। যখনই স্টকটা এই যে রিঅর্ডার পয়েন্ট বা আর এওপিতে এসে পৌঁছাইলো, তখন আমি অর্ডার করলাম। অর্ডার করলে যে পরিমাণ অর্ডার করলাম, তাহলে অর্ডার করলে আমার ধরো লিড টাইমের মধ্যে আমার অন হ্যান্ডটা জিরো হয়ে যাবে, যেই জিরো হয়ে যাবে সাথে সাথে আমি আবার আরেকটা অর্ডার কিউ পাবো। এখন এই সময়ের মধ্যে যেহেতু কোয়ান্টিটি কম আছে, তাহলে দেখা যাবে যে আমার এখানে একটা মানে অ্যাম্বিগুইটি তৈরি হতে পারে। তো এখানে যদি অ্যাম্বিগুইটি তৈরি না হয়, এই কারণে আমরা ইনভেন্টরি পজিশনটা কাউন্ট করতেছি। তার মানে এখানে যেই অর্ডার করে দিছি সাথে একটা কিউ পরিমাণ এই পজিশনে আমি অ্যাড করে দিলাম, তাহলে আমার এখন ইনভেন্টরি পজিশন হচ্ছে এখানে। ইনভেন্টরি পজিশন কমতে 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 যেই অর্ডারটা এখানে রিসিভ করলাম সাথে সাথে আবার এই পয়েন্টে এসে পৌঁছাইলো। আবার সিমিলার ভাবে যখনই রিঅর্ডার পয়েন্টে পৌঁছেছি, অর্ডার করছি, আমার অন হ্যান্ডের কোয়ান্টিটি কম কিন্তু ইনভেন্টরি পজিশন বেশি, কারণ আমি অলরেডি অর্ডার করছি। অন হ্যান্ডের সাথে স্কেজুয়াল রিসিভ, যেটা অর্ডার করছি সেটা রিসিভ করব, এটা অ্যাড হয়ে ইনভেন্টরি পজিশনটা বেড়ে যাচ্ছে। আর এই যে অংশটা দেখো, এই দিন একটা অর্ডার রিসিভ করছি, এই দিন আরেকটা অর্ডার রিসিভ করছি, এই দিন আরেকটা অর্ডার রিসিভ করছি, তাহলে দুইটা অর্ডার রিসিভ করার টাইমটাকে আমরা টাইম বিটুইন অর্ডার টিবিও বলতে পারি, টাইম বিটুইন অর্ডার। অথবা যদি এরকম বলি, এটাও সেমই হবে, এই যে এই দিন অর্ডার করা হয়েছে, এরপরে আবার এই দিন অর্ডার করা হয়েছে, আবার এই দিন অর্ডার করা হয়েছে, তাহলে এই অর্ডার গুলোর মাঝখানের যে ডিফারেন্স সেটাকে আমরা টাইম বিটুইন অর্ডার বলতে পারি। আহ, দেখো এইখানেতে এই যে স্ট্রেট লাইন মানে হচ্ছে সবসময় একই রেটে যখন ইউজ হয়, যদি ডিফারেন্ট রেটে ইউজ হয়, এই কারণে এটা আর স্ট্রেট লাইন না দেখায়, জাস্ট ওই সেম আগের গ্রাফটাকেই মানে ডিমান্ড হচ্ছে ভ্যারিয়েবল ধরা ধরা হইতেছে, ডিমান্ড একদম কনস্ট্যান্ট না বলে ডিমান্ডকে ভেরিয়েবল ধরা হচ্ছে। তার মানে এই যে প্রতিদিনের ডিমান্ডটা স্ট্রেট লাইন বরাবর না, যে ভ্যারি করে করে ডিমান্ড ইউজ হচ্ছে। যখন রিঅর্ডার পয়েন্টে পৌঁছালো, তখন আমি ইনভেন্টরি পজিশন বাড়ায় দিলাম, এখানেও ডিমান্ড ভেরিয়েবল, এখান থেকে আমি অর্ডার রিসিভ করতেছি, এটা হচ্ছে। আগের গ্রাফ আর এটা সেম, জাস্ট ডিমান্ডটাকে ভেরিয়েবল করে গ্রাফটা আঁকা হয়েছে। Selecting the reorder point with demand variable demand and constant lead time, তাহলে ডিমান্ড যেহেতু ভ্যারি করতেছে, তাহলে এভারেজ ডিমান্ড হচ্ছে ডি বার, এল হচ্ছে লিড টাইম প্লাস সেফটি স্টক। এই ডি বারটা হইতে পারে এভারেজ ডিমান্ড পার ডে হইতে পারে যদি লিড টাইমটা ডেতে হয়, এভারেজ ডিমান্ড পার উইক হইতে পারে যদি লিড টাইমটা উইকে হয়। তাহলে লিড টাইমের ইউনিটটা যাতে হবে, লিড টাইমের ইউনিট যে ইউনিটে হবে
ডেতে হইলে ডেতে, উইকে হইলে উইকে, মান্থে হইলে মান্থে, তখন এই ডি বারটা ওইরকম হবে যে ডিমান্ড পার ডে অথবা ডিমান্ড পার উইক অথবা ডিমান্ড পার মান্থ, এইভাবে হবে। তাহলে ইনভেন্টরি পজিশনের ফর্মুলা তো এটা, আইপি ইকুয়াল টু অন হ্যান্ড প্লাস স্কেজুয়াল রিসিপ্ট মাইনাস ব্যাকঅর্ডার। আরেকটা আছে সাইকেল সার্ভিস লেভেল বলে, সিলেক্ট দ্য সার্ভিস লেভেল, select the service level or cycle service level, the desired probability of not running out of stock in any order cycle। তার মানে সাইকেল সার্ভিস লেভেলটা বোঝাইতেছে যে কাস্টমার অর্ডার করলে কত পার্সেন্ট কেসে কখনোই মানে কাস্টমারকে ফিরিয়ে দেওয়া হবে না, মানে কত পার্সেন্ট কেসে কাস্টমার যাই অর্ডার করুক সেই অর্ডারই আমি কাস্টমারকে ডেলিভারি করতে পারবো, ক্যাপাসিটি দিয়ে এবং ক্যাপাবিলিটি দিয়ে আমি কাস্টমার অর্ডারটাকে ফুলফিল করতে পারবো, সেটাকে আমরা বলতেছি সাইকেল সার্ভিস লেভেল। আর হচ্ছে যে প্রোটেকশন ইন্টারভেল, দ্য পিরিয়ড ওভার হুইচ সেফটি স্টক মাস্ট প্রোটেক্ট দ্য ইউজার ফ্রম দ্য রানিং আউট অফ স্টক। মানে আমার স্টকে যদি না থাকে সেক্ষেত্রে সেফটি স্টক দিয়ে আমি কতদিন টাইম বা কত পিরিয়ড টাইম আমি সার্ভিসটা দিতে পারবো, সেটাকে বলতেছে প্রোটেকশন ইন্টারভেল। যখন সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ডিমান্ড ডিউরিং লিড টাইম, ডিএলটি, ডিমান্ড ডিউরিং লিড টাইম। তাহলে সিগমা ডিএলটি এটাকে আমরা বলতে পারি সিগমা ডি ইন্টু রুট এল। সিগমা ডি ইন্টু রুট এল মানে হচ্ছে এলটা হচ্ছে কনস্ট্যান্ট, যেহেতু এল এর সিগমা ডি মানে ডিমান্ডের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, ডেভিয়েশন আছে মানে হচ্ছে ডিমান্ডটা ভেরিয়েবল। তাহলে সিগমা ডিএলটি হচ্ছে সিগমা ডি ইন্টু রুট এল, আর সেফটি স্টকটা হচ্ছে জেড ইন্টু সিগমা ডিএলটি। এটা হচ্ছে সেফটি স্টকের ফর্মুলা, জেড ইন্টু সিগমা ডিএলটি। তাহলে জেডটাকে আমরা বলতেছি সাইকেল সার্ভিস লেভেল বা সার্ভিস লেভেল, আর সিগমা ডিএলটি যদি শুধুমাত্র ডিমান্ড ভেরিয়েবল হয় তাহলে সিগমা ডি ইন্টু রুট এল, আর যদি ডিমান্ড এবং লিড টাইম দুইটাই যদি ভেরিয়েবল হয় তাহলে সিগমা ডিএলটি হচ্ছে নিচের এই ফর্মুলাটা, এল ইন্টু সিগমা ডি স্কয়ার প্লাস ডি বার স্কয়ার ইন্টু সিগমা এল টি স্কয়ার। সিগমা এল টি মানে হচ্ছে লিড টাইমের ডেভিয়েশন, আর সিগমা ডি হচ্ছে ডিমান্ডের ডেভিয়েশন। তাহলে ডিমান্ডও ডিভিয়েট করতেছে, লিড টাইমও ডিভিয়েট করতেছে, তাহলে দুইটাই যদি ডিভিয়েট করে তাহলে আমরা পাচ্ছি সিগমা ডিএলটি ইকুয়াল টু রুট ওভার এল সিগমা ডি স্কয়ার প্লাস ডি বার স্কয়ার সিগমা এল টি স্কয়ার। তাহলে এই সেফটি স্টকের ফর্মুলা তো জেড সিগমা ডিএলটি সমান, তাহলে সিগমা ডিএলটি যখন শুধুমাত্র লিড টাইম, যখন শুধুমাত্র ডিমান্ড ভেরি করবে তখন হচ্ছে সিগমা ডি ইন্টু রুট এল, আর যখন লিড টাইম এন্ড ডিমান্ড ভেরিয়েবল দুইটাই ভেরি করবে তখন হচ্ছে এটা। আচ্ছা, এখন একটা আমরা এক্সাম্পল যদি দেখি, এ লোকাল, একটু কোশ্চেনটা পড়ো সবাই। এ লোকাল কেমিক্যাল ডিস্ট্রিবিউটর কোম্পানি, মানে প্রিন্টিং ফ্যাক্টরি, expects to sell 9,600 drams of a certain weight next year। মানে আমাদের টেক্সটাইলের কোন একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে কেমিক্যাল দেয় আর কি, ওই কেমিক্যাল ডিস্ট্রিবিউটর, সে ওই ফ্যাক্টরিকে কোন একটা সার্টেন কেমিক্যাল 9,600 ড্রাম কেমিক্যাল সে সাপ্লাই দেয় নেক্সট ইয়ার। তাহলে এক বছরে সে সাপ্লাই দিবে যেটা, এটাকে আমরা বলতে পারি অ্যানুয়াল ডিমান্ড। অ্যানুয়াল ক্যারিং কস্ট আর 50% অফ দ্য ইউনিট কস্ট। তাহলে এটা হচ্ছে ওই যে এইচ, স্মল এইচ, 50% অফ দ্য ইউনিট কস্ট। প্রোডাক্ট প্রাইস হচ্ছে $32, এটা হচ্ছে ক্যাপিটাল সি। অর্ডারিং কস্ট হচ্ছে 75, অর্ডারিং কস্ট বা সেটআপ কস্ট ছিল এস। দ্য ডিস্ট্রিবিউটর অপারেটস 288 days a year। তাহলে এ নাম্বার কোশ্চেন হচ্ছে ফর হট অর্ডার কোয়ান্টিটি টোটাল অ্যানুয়াল হোল্ডিং অ্যান্ড অর্ডারিং কস্ট উইল বি মিনিমাম। তো আমরা জানি যে অ্যানুয়াল হোল্ডিং অ্যান্ড অর্ডারিং কস্ট উইল বি মিনিমাম অ্যাট হচ্ছে ইও কিউ। তাহলে সেই ইও কিউ কোয়ান্টিটিটাকে তোমরা বের করো, ইও কিউ হচ্ছে রুট ওভার 2ds/h। তাহলে ক্যালকুলেশন করে বের করো
অর্ডার কোয়ান্টিটিটা কত হবে? এইচ ইন্টু সি করলে ক্যাপিটাল এইচ হচ্ছে এইচ ইন্টু সি মানে হচ্ছে $32 ইন্টু হচ্ছে 50% মানে $16। এইচ এর ভ্যালু 16, এস এর ভ্যালু হচ্ছে 75, ডি এর ভ্যালু 9600। বুঝতে কারো হয়েছে? স্যার 300। 300 300। এরপরে বিটা দেখো, হাউ মেনি টাইমস পার ইয়ার ডাজ দ্য স্টোর রিঅর্ডার, কয়বার অর্ডার করতে হবে? স্যার 32 বার। হ্যাঁ, ডি বাই কিউ, এটা ফর্মুলা হয়েছিল ডি বাই কিউ। ডি ছিল 9600 আর কিউ হচ্ছে 300। এরপরে দেখ 32 বার। 32 বার। হ্যাঁ, এরপর হচ্ছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ অ্যান অর্ডার সাইকেল? তিনশো। স্যার 11.4 দিন, 11 দিন ধরা যায়। আর কেউ? নয় স্যার, হুম, 9 দিন স্যার। 9 দিন। হ্যাঁ, জি স্যার। 9 দিন ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এরকম দুইটা অর্ডার সাইকেল ডেফিনিশন ছিল, যে টাইম বিটুইন অর্ডার আর কি, দুইটা অর্ডারের মাঝখানের যে টাইম, এটাকে আমরা বলতেছিলাম অর্ডার সাইকেল। তাহলে ও দেখো ছিল দেখো, আমরা এখানে টোটাল 32 বার অর্ডার করতে হবে। 32 বার অর্ডার করতে হবে 288 ডেজ এর মধ্যে। 288 দিন যেহেতু অপারেট করে, তাহলে 288 ডিভাইড বাই হচ্ছে 32। আর পরের অংশটা হচ্ছে টোটাল অ্যানুয়াল মিনিমাম টোটাল কস্ট। তাহলে প্রথম অংশটা যদি অর্ডারিং কস্ট বলি কিউ বাই টু এইচ, সরি হোল্ডিং কস্ট বলি কিউ বাই টু এইচ, তাহলে এটার ভ্যালু আসছে হচ্ছে কিউ হচ্ছে 300, তাহলে 300 150, এইচ হচ্ছে 16, 150 ইন্টু 16 তাহলে 2400। আর এটা হচ্ছে ডিএস বাই কিউ, এটা ছিল অর্ডারিং কস্ট। ডিএস বাই কিউ তাহলে 9600 ইন্টু হচ্ছে 75 ডিভাইড বাই 300, এইটা করলেও দেখো 2400 আসার কথা। এই দুইটা যদি ইকুয়াল হয় তাহলে বুঝতে পারবো যে তোমার এটা ঠিক আছে। যদি ইকুয়াল না হয় তাহলে টোটাল কস্ট, আমরা তোমাদেরকে যতটুকু শেখানো হয়েছে ততটুকুর মধ্যে টোটাল কস্ট হচ্ছে 4800। এইটা হচ্ছে এখানে টোটাল কস্ট বলছে না,
টোটাল কস্টে আলটিমেটলি এই 4,800 সাথে আরেকটা টার্ম অ্যাড হয় যেটাকে আমরা পারচেস কস্ট বলি আর কি। দেখো এই যে $32, যদি $32 হয়, $32 ইন্টু 9,600, এটা হচ্ছে পারচেস কস্ট। তাহলে এইটাও অ্যাড হয়ে 48 সাথে আলটিমেটলি এইটাও অ্যাড হবে পরবর্তী ফর্মুলাতে। এখন পর্যন্ত তোমাদেরকে তো এটা বলি নাই পারচেস কস্টের কথা। তাহলে দেখো এই দুইটা ইকুয়াল হবে, তার মানে এই দুইটা যদি ইকুয়াল হয় তার মানে তোমার এটা ঠিক আছে। আচ্ছা, এখন তোমরা যেটা করো, তাহলে টোটাল কস্টের যে ফর্মুলা, টোটাল কস্টের এই ফর্মুলার মধ্যে এই যে Q/2H প্লাস হচ্ছে D/Q/S, আমরা এখানে মিনিমাম কস্টে পাচ্ছি হচ্ছে Q ইকুয়াল টু 300 জন্য, নাম্বার এ থেকে বের করছি 300 জন্য হচ্ছে মিনিমাম কস্ট। তোমরা 300 এর পরিবর্তে এক একজন এক একটা ডিফারেন্ট কিছু বসায় দেখো টোটাল কস্টিংটা কত আসে। মানে কেউ 400, কেউ 500, কেউ 350, কেউ 250, কেউ 100, এরকম এক একজন এক একটা ডিফারেন্ট বসায় কে কার কত আসে একটু বলো, তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে আর কি। মানে আমাকে গ্রাফিক্যাল, শুধু কিউ এর মান চেঞ্জ করবো? হ্যাঁ জাস্ট কিউর মান চেঞ্জ করে। আমরা তো গ্রাফিক্যালি দেখলাম যে এই কি হলো 300 এর জন্য মিনিমাম কস্ট হবে। তো তোমরা 300-র পরিবর্তে উপরে বা নিচে যে কোনো কিছু বসায় দেখো যে আলটিমেটলি সেটা সাপোর্ট করে কি। স্যার 400 যদি বসাই তাহলে এই যে 5,000 বলতে হবে। হোল্ডিং কস্ট আসে 3200 আর অর্ডারিং কস্ট আসে 1800। হ্যাঁ হোল্ডিং 32, কস্টটা বেড়ে যায়, অর্ডারিং কস্টটা কমে যায়। তাহলে 400-এর জন্য হচ্ছে 5,000 না, 400-এর জন্য টোটালটা হচ্ছে 5,000, 3200 আর 5,000, এরপরে আর কেউ? $5,000 $4,800 চেয়ে একটু বেশি। স্যার 500 ধরলে আসে স্যার এই Q/2H এর মান আসে 4,000 আর DS/Q এর মান আসে 1440। 500-এর জন্য 4,000 ও 1440 মিলে হচ্ছে 5,440। জি স্যার। স্যার 600 ধরলে আছে স্যার 4,800 আর 1,200। 600-এর জন্য হচ্ছে তাহলে 6,000, 4,800 আর 1,200। 6,000 দুইটা মিলে। এবার নিচের দিকে কিছু করো, সব তো 300 থেকে উপরে করতেছে, নিচে কিছু করো।
স্যার 200 ধরলে 1600 আর 3600। তাহলে 200 ধরলে হচ্ছে 1600 আর 3600 6 6 12 মানে 5200। তাহলে দেখো আলটিমেটলি কিন্তু বোঝাই যাচ্ছে যে 300 চাইতে নিচে গেলেও বেড়ে যাচ্ছে, উপরে গেলেও বেড়ে যাচ্ছে। উম, তার মানে হচ্ছে যে আমাদের অপটিমাম কোয়ান্টিটিতে 300 এর জন্যই মিনিমাম কস্টিংটা পাওয়া যায়। তাহলে রিঅর্ডার পয়েন্ট তো বললাম যে যখন কোনো কোয়ান্টিটি অন হ্যান্ড কোনো একটা নির্দিষ্ট অ্যামাউন্টে ড্রপ করে যখন আমাদেরকে আবার অর্ডার করতে হয় সেই কোয়ান্টিটিকে বলে রিঅর্ডার পয়েন্ট। সেফটি স্টক হচ্ছে ওই যে একটা এক্সেস স্টক যেটা রাখা হয়, যেটা ডিমান্ড যদি ভেরিয়েবল করে অথবা যদি লিড টাইম ভ্যারি করে, তাহলে যে স্টকটা যেটা দিয়ে সার্ভিস করে সেটাকে বলে হচ্ছে সেফটি স্টক। আর সার্ভিস লেভেল হচ্ছে যে ডিমান্ড কখনোই সাপ্লাইয়ের চাইতে বেশি হবে না আর কি, লিড টাইমের মধ্যে যদি এরকম হয় তখন আমরা সেটাকে বলি সেফটি স্টক 100%। আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাক আজকে।